স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। মুজিব জন্মশতবার্ষিকী উদযাপনে প্রস্তুত সারা দেশ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য মহড়া। ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সালিহ। দেশে করোনায় টানা দ্বিতীয় দিন 26 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1719 জন। স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিভিন্ন জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ মারা গেছেন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। মুজিব জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুত সারা দেশ। এ উপলক্ষে শেষ মুহূর্তের মহড়া হয়ে গেল জাতীয় প্যারেড গ্রাউন্ডে। প্রায় 5000 দেশি বিদেশি শিল্পীর অংশগ্রহণে হতে যাচ্ছে 10 দিনের বর্ণাঢ্য আয়োজন। এদিকে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ। নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। আজ তোমার জন্মদিন, আমি খুব খুশি। তুমি তো আমাদের জাতির পিতা। বাবার জন্মদিনে তো সবাই খুশি থাকে, তাই না? বর্ণাঢ্য এই আয়োজন মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কেন্দ্র করে 17 মার্চ থেকে শুরু হয়ে 27 মার্চ পর্যন্ত চলবে এরকম বর্ণাঢ্য আয়োজন। শিশু কিশোরদের পরিবেশনার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী তুলে ধরা হবে বুধবার সন্ধ্যায়। এতে অংশ নেবেন বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি ভারতীয় শিল্পীরাও। বাংলাদেশ আমরা অভিন্ন মনে করি না ভারতবর্ষ থেকে। আমাদের ভাষা এক, সমস্ত কিছু এক, এবং মানুষ হিসেবে আমাদের পরিচিত একটি শিল্পী। শিল্পীর কোনো জাত হয় না, তার কোনো ধর্ম হয় না, তার কোনো বর্ণ হয় না। নাচ গান বাজনা এইসবের কোনো ভেদাভেদ নেই কোথাও। হ্যাঁ, প্রত্যেকের নিজস্ব একটা চরিত্র, সক্রিয় একটা বৈশিষ্ট্য থাকে, কিন্তু কোথায় যেন সুর এক, সুর মানে মনের ভাষাটা যেন কোথায় একটা এক। 10 দিনের এই আয়োজনে প্রতিদিনই থাকবে ভিন্ন থিমের সাংস্কৃতিক পরিবেশনা। প্রায় 5000 শিল্পী অংশ নিচ্ছেন এই আয়োজনে। প্রতিদিনই বিদেশি কিছু না কিছু অংশগ্রহণ আছে, তবে যেমন জাপানের অংশগ্রহণ আছে, নেপালের অংশগ্রহণ আছে, ভারতের 2 দিন আছে। 26শে মার্চে যেমন পণ্ডিত অজয় চক্রবর্তী তিনি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে একটি নতুন রাগ সৃষ্টি করেছেন, সেটি তিনি পরিবেশন করবেন। এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার 50 বছর পূর্তিতে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের পর্যায়ক্রমে শ্রদ্ধা জানাবেন 5 দেশের রাষ্ট্রপ্রধানরা। এ উপলক্ষে ধুয়ে মুছে সাজিয়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এর চারপাশ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুজিব জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পুরো রাজধানী সেজেছে পরিপাটি সাজে। সড়কে আলোকসজ্জার পাশাপাশি ফুটপাতে সৌন্দর্য বাড়ানো হয়েছে। জাতীয় সংসদ ভবন সহ শহরের বিভিন্ন ভবনে করা হয়েছে নান্দনিক আলোকসজ্জা। তুলে ধরা হয়েছে মানচিত্র, পতাকা আর বঙ্গবন্ধুর প্রতিকৃতি। রাজধানীর বিজয় সরণি এলাকা, দুপাশের সড়ক সাজানো হয়েছে লাল সবুজে। উঠে এসেছে স্বাধীনতার ইতিহাস, পতাকা, মানচিত্র আর বঙ্গবন্ধুর প্রতিকৃতি। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোই এভাবে সাজিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। সড়কের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি রয়েছে আতশবাজি, লেজার শো সহ নানা আয়োজন। এখন এই সাজসজ্জার কারণে রাস্তা দিয়ে হাঁটলে এমনিতেই মন ভালো হয়ে যায়। স্বাধীনতার 50 বছর পূর্তি এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের রাস্তাঘাটগুলো যেভাবে সাজানো হয়েছে, দেখে আমাদের মনগুলো আসলে ভালো হয়ে গেছে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে। সন্ধ্যা হলেই বদলে যাচ্ছে রাজধানীর সৌন্দর্য। বিভিন্ন ভবনে শোভা পাচ্ছে লাল সবুজের আলোকসজ্জা। বর্ণিল সাজে সাজানো হয়েছে জাতীয় সংসদ ভবনও। এই সাজসজ্জা দেখতে ভিড় করছেন নগরবাসী। লাল সবুজ রঙে অনেক সুন্দরভাবে সাজিয়েছে, আমার অনেক ভালো লাগছে। জাতীয় সংসদটি এত সুন্দরভাবে সাজিয়েছে যে দেখতে অনেক ভালো লাগছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অধিদপ্তর, সচিবালয়, আদালত, বিভিন্ন সংস্থার অফিসও সেজেছে বর্ণিল সাজে। বিভিন্ন সড়কে টানানো হয়েছে বিলবোর্ড ও মুরাল।
জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে নগরবাসীর সহযোগিতা চাইলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর নিজ বাসভবনে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। নগরবাসীর চলাচল নির্বিঘ্ন রাখতে সবাইকে ডিএমপির নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান ওবায়দুল কাদের। আবার করোনার সংক্রমণ ও মৃত্যু হার বাড়তে শুরু করেছে। এ অবস্থা আমি আবারও দেশবাসীকে সঠিকভাবে মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ও সুরক্ষা সামগ্রী ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে আরও সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি। মুজিব জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনে যোগ দিতে দুদিনের সফরে কাল ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। 10 দিনের এই আয়োজনের প্রথম দিন জাতির জনকের জন্মদিনে জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বুধবার সকাল 8:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিমানবন্দরে দেয়া হবে গার্ড অব অনার। এই সফরে মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে থাকবেন তার স্ত্রী ফজনা আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ এবং অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীসহ মোট 27 জনের একটি প্রতিনিধি দল। ঢাকায় পৌঁছে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে এবং ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেবেন ইব্রাহিম মোহাম্মদ সলিহ। বৃহস্পতিবার তিনি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। শুক্রবার সকালে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। বঙ্গবন্ধুর 101তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রয়েছে নানা কর্মসূচি। দিনটি পালনে পুরো এলাকা সাজানো হয়েছে বর্ণিল সাজে, নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। বুধবার সকালে জাতির জনকের সমাধিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা জানাবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বঙ্গবন্ধুর জন্মদিনে প্রতি বছরেই টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্রীয় নেতাদের নিয়ে এবারও শ্রদ্ধা জানানোর কথা রয়েছে তার। দিনটি উপলক্ষে টুঙ্গিপাড়ায় আয়োজন করা হয়েছে শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এমন অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তুতিতে ব্যস্ত শিশু শিল্পীরা। আমার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে। এখানে আমি শিশু প্রতিনিধি হিসাবে আছি। এখানে অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। স্থানীয় যে সকল শিশু বন্ধুরা আছে তাদেরকে নিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান সাজিয়েছি। আমার বিশ্বাস সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা উপহার দিতে পারব। বঙ্গবন্ধুর জন্মদিন পালনে তার সমাধিসৌধ এবং আশপাশকে সাজানো হয়েছে দৃষ্টিনন্দন করে। স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নানা কর্মসূচি নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। টুঙ্গিপাড়া কেন্দ্রিক অনুষ্ঠান স্থলের সার্বিক নিরাপত্তার জন্য আমরা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করেছি। এক্ষেত্রে আমাদের সাদা পোশাক এবং পুলিশি পোশাকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে তার আদর্শ ও দেশপ্রেম ছড়িয়ে যাবে নতুন প্রজন্মের মাঝে, এমনটি প্রত্যাশা সকলের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 101 বছর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের জন্ম। গ্রামের সেই খোকা রাজনীতির বন্ধুর পথ বেয়ে হয়ে ওঠেন স্বাধীনতার মহানায়ক। স্কুল জীবন থেকেই নেতৃত্বের বিকাশ দেখা যায় তার মধ্যে। কলকাতায় কলেজ জীবনে বরেণ্য রাজনীতিবিদদের সান্নিধ্যে হয়ে ওঠেন দক্ষ সংগঠক। বাঙালির মুক্তির পথ খুঁজতে খুঁজতেই নিজস্ব ভূখণ্ড, স্বাধীন দেশ গড়ার স্বপ্ন দেখেন বঙ্গবন্ধু। 1920 সালের 17 মার্চ মঙ্গলবার রাত 8টায় ফরিদপুরের গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান। শেখ লুৎফর রহমান ও সায়রা খাতুনের পরিবারে সবার বড় সন্তান শেখ মুজিব। বেড়ে ওঠা পাড়াগাঁয়ের আর 10টা শিশুর মতো, তবে ছোটবেলা থেকেই ফুটে ওঠে নেতৃত্বের ছাপ। স্কুল জীবনেই হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরে বাংলা একে ফজলুল হকের সান্নিধ্য পান মুজিব। কোনো দুষ্ট লোক, দুষ্ট চরিত্র লোকের সঙ্গে সে মেশে নাই। তিনি সব সময় সৎ লোকেরা সব সময় সে নেতা এই সব কাজে সে এটা নেতৃত্ব করবে, এই তার আকাঙ্ক্ষা ছিল। আমার বংশে আসবে না। 3 পুরুষের মধ্যে এরকম ভালো, এরকম নির্ভীক ছেলে আসেননি। সৎসাহসী, স্বাধীনতা প্রিয়। 1941 সালে ম্যাট্রিক পাশ করার পর কলকাতার ইসলামিয়া কলেজে ভর্তি হন।
থাকতেন ঐতিহ্যবাহী বেকার হোস্টেলে। পরে কলেজের ভিপিও হন তিনি। 1942 সালে দাম্পত্য জীবনের শুরু হলেও বিয়ে বছর 10 আগে। মুজিবের বয়স তখন 12 কি 13, স্ত্রী রেনুর 3। বাবা মারা গেলে রেনুর দাদা মুজিবের বাবাকে জানান তার সব সম্পত্তি 2 নাতনিকে দেবেন, তাই বিয়ে রেজিস্ট্রি করতে চান। রেনুর 5 বছরে মা আর সাথে দাদা মারা গেলে শেখ বাড়িতেই বড় হন তিনি। সংসার জীবনের শুরু তারও কয়েক বছর পর। ইসলামিয়া কলেজ থেকে 1947 সালে বিএ পাশ করেন শেখ মুজিব। দেশে ফিরে সে বছরের সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। 1948 সালের 4 সেপ্টেম্বর মুজিবের উদ্যোগে গঠন হয় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। 1949 সালের 23 জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা হলে এর অন্যতম উদ্যোক্তা শেখ মুজিব হন যুগ্ম সাধারণ সম্পাদক। রাজনীতির মাঠে মুজিব তখন পাকিস্তান সরকারের দমন পীড়নের বিরুদ্ধে সোচ্চার। দিনের পর দিন, বছরের পর বছর বাঙালির অধিকার আদায়ে কারাবন্দী থেকেছেন। ঘটা করে কখনো জন্মদিন পালন করেননি বঙ্গবন্ধু। কারাবন্দী না থাকলে দিনটি পরিবারের সঙ্গে কাটাতেন। তবে স্বাধীনতার মহানায়কের জন্মশতবার্ষিকীতে শুধু বাংলাদেশের জনগণে নয়, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারাও। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 26 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 17 এবং নারী 9 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,597 জনের। সংক্রমণের হটস্পটগুলো চিহ্নিত করে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। করোনার নমুনা পরীক্ষা করাতে এসে কয়েকদিন মাস্ক ছাড়া অনেককে লাইনে দাঁড়াতে দেখা গেলেও এখন অবস্থার কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। বেশিরভাগের মুখেই রয়েছে মাস্ক। করোনা পরীক্ষার সামগ্রিক কার্যক্রম নিয়ে সন্তুষ্টি জানালেও নমুনা জমা দেওয়ার 3 থেকে 4 দিন পরেও রিপোর্ট পাচ্ছেন না অনেকে। সাধারণ সর্দিজ্বর নিয়েও এসেছে নমুনা জমা দিতে। বাইরে বাইরে চলাফেরা করি, কোথাও থেকে হয়ে যেতে পারে, এই জন্য টেস্ট করতে আসছি। আমার ফ্যামিলিতেও সবারই ধরা পড়ছে, এখন আমারও টেস্ট করানোর জন্য। মুগদা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল হাসপাতাল সহ রাজধানীর অন্যান্য হাসপাতালেও বেড়েছে করোনা রোগী। কোনো কোনো হাসপাতালে দেখা দিয়েছে আইসিইউ সংকট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত 2 সপ্তাহ ধরে দেশে করোনা সংক্রমণের হার বেড়েছে কয়েক গুণ। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন করোনা নিয়ন্ত্রণে প্রয়োজন জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা। যেমন ঢাকার মেয়র, এখানকার মাননীয় এমপি যারা আছেন, আমাদের কাউন্সিলররা আছেন, সকলকে নিয়ে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এমন একটা অবস্থা সৃষ্টি করতে হবে যাতে মানুষ উদ্বুদ্ধ হয়ে, স্বপ্রণোদিত হয়ে এগুলো নিয়ম কানুন মানেন এবং কেউ আক্রান্ত হলে কঠোর আইসোলেশনে যান। যত দ্রুত সম্ভব করোনা সংক্রমণের এলাকা ভিত্তিক হটস্পটগুলো নিয়ন্ত্রণ করার পরামর্শ তাদের। বাইরে থেকে যারা আসে তারা ঢাকায় আসে অথবা ঢাকা হয়ে বিভিন্ন শহরে যায়। আমাদের এমন কিছু ব্যবস্থা নিতে হবে, কঠোর ব্যবস্থা, যাতে করে এখানে এই সংক্রমণটা অন্যখান থেকে ইম্পোর্টেড না হয়। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত 219টি ল্যাবে দেশে গত 24 ঘন্টায় 20,748 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,719 জনের। শনাক্তের হার 8.29%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 5,60,000-এরও উপরে। সুস্থ হয়েছেন আরও 1,352 জন। এ নিয়ে মোট সুস্থ 5,14,479 জন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা তৃতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিভিন্ন জেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকালে চট্টগ্রামের কাজীর দেউরি, চকবাজার, স্টেশন রোড এবং জামাল খান এলাকায় 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মাস্ক না পরায় 20 জনকে জরিমানা করা হয়। সচেতনতা বাড়াতে প্রচারণার পাশাপাশি বিতরণ করা হয় 1000 মাস্ক। করোনা সংক্রমণ রোধে রাঙামাটিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় কয়েকজনকে জরিমানা করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে সতর্ক করা হয়। এছাড়া খাগড়াছড়ি এবং রংপুর সহ বিভিন্ন জেলায় নিয়ম না মানায় জরিমানার পাশাপাশি সচেতনতা বাড়াতে মাইকিং করা হয়। এদিকে করোনায় বিশ্বে একদিনে 6,500 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে প্রাণহানি ছাড়ালো 26,71,000। নতুন 3.25 লাখ রোগী নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 12,07,00,000-এর বেশি। বিশ্বে করোনার প্রকোপ না কমলেও
কিছুটা কমেছে মৃতের সংখ্যা। গত সপ্তাহে দৈনিক গড়ে ৮,০০০ মানুষের প্রাণহানি হলেও শেষ 2 দিনে প্রাণ গেছে ৬ থেকে ৬,৫০০ জনের। 24 ঘন্টায় সবচেয়ে বেশি প্রায় ১৩০০ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। এ নিয়ে দেশটির মোট প্রাণহানি 2,79,000-এর বেশি। নতুন শনাক্ত হয়েছে ৪২,০০০ মানুষ। সংক্রমণ বাড়ায় দেশটির সাও পাওলোতে বাড়ানো হয়েছে বিধিনিষেধ। এদিকে মহামারী শুরুর পর থেকে চতুর্থবারের মতো স্বাস্থ্যমন্ত্রী পরিবর্তন করতে যাচ্ছে দেশটির প্রধানমন্ত্রী জাইর বলসোনারো। মৃত্যু আক্রান্তর শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে ৭৮৫ জনের। সেখানে এই পর্যন্ত ৫.৫ লাখ মানুষের প্রাণ গেছে। 24 ঘন্টায় রোগী মিলেছে প্রায় ৪৪,০০০। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশটিতে হাসপাতালে রোগীর সংখ্যা কমেছে ৭০%। যুক্তরাজ্যে কঠোর বিধিনিষেধ জারির পর কিছুটা নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি। 24 ঘন্টায় ৬৪ জনের প্রাণহানি হয়েছে। সংক্রমিত হয়েছে ৫,০০০। এছাড়াও রাশিয়ায় ৪০৪, ইটালিতে ৩৫৪ ও ফ্রান্সে ৩৩৩ জনের প্রাণহানি হয়েছে। সোমবার থেকে ফিলিপাইনের ম্যানিলাতে 2 সপ্তাহের জন্য কারফিউ জারি করেছে সরকার। এদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউথ চান ওচা। এছাড়াও ফাইজারের টিকা নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। প্রায় 2 বছর পর স্কুলে ফিরেছে জম্মু কাশ্মীরের হাই স্কুলের শিক্ষার্থীরা। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর। গত 2 ফেব্রুয়ারি মওদুদ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় মওদুদ আহমেদকে। রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া এবং হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। সিঙ্গাপুরে নেওয়ার আগে গত 29 ডিসেম্বর মওদুদকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে বাসায় যাওয়ার পর আবার 21 জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। মওদুদ আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের রাজনীতির আলোচিত ব্যক্তিত্ব ছিলেন মওদুদ আহমেদ। তিনি একসময় দেশের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। বিভিন্ন সরকারের আমলে উপরাষ্ট্রপতি থেকে মন্ত্রী পদেও ছিলেন তিনি। ছাত্রলীগের পথ ধরে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়ে পরে তিনি ছিলেন বিএনপি এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। 1996 থেকে তিনি যুক্ত ছিলেন বিএনপির রাজনীতিতে। রাজনীতি ছাড়া লেখক হিসেবেও তার অবস্থান গুরুত্বপূর্ণ। মওদুদ আহমদের জন্ম 24 মে 1940 সালে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায়। বাবা মাওলানা মমতাজউদ্দিন আহমেদ, মা বেগম আম্বিয়া খাতুন। 6 ভাই বোনের মধ্যে মওদুদ আহমদ চতুর্থ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ব্রিটেন থেকে ব্যারিস্টারেট ল ডিগ্রি অর্জন করেন। লন্ডনে পড়াশোনা শেষে দেশে ফিরে হাইকোর্টে ওকালতি শুরু করেন। তিনি ভিজিটিং প্রফেসর হিসেবে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়েও কর্মরত ছিলেন। 1971 সালে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মওদুদ আহমদ। 71-এ ইয়াহিয়া খানের সঙ্গে গোলটেবিল বৈঠকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ছিলেন। 1977 থেকে 79 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী ও উপদেষ্টা ছিলেন। 1979 সালে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। তাকে উপপ্রধানমন্ত্রী করা হয়। 1986 সালে তাকে আবার উপপ্রধানমন্ত্রী করা হয়। 1988 সালে তিনি প্রধানমন্ত্রী হন। 1989 সালে তাকে দেওয়া হয় শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব। এরপর হন দেশের উপরাষ্ট্রপতি। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি বিএনপিতে যোগ দেন। 5 বার মওদুদ আহমদ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি ও জাতীয় পার্টির শাসনামলে শিল্প, তথ্য, পরিকল্পনা আইনসহ বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত রাজনীতিতে সক্রিয় ছিলেন এই রাজনীতিবিদ। বাংলাদেশের সমসাময়িক ইতিহাস জুড়ে তার রাজনৈতিক উপস্থিতির কারণে তিনি কখনো নন্দিত, কখনো নিন্দিত হয়েছেন।
রাজনীতি ছাড়াও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গতি প্রকৃতি নিয়ে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বই লিখেছেন। এসব গ্রন্থে তিনি নির্মোহ অবস্থান থেকে রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার বিশ্লেষণ করেছেন। তার গ্রন্থের মধ্যে আলোচিত হচ্ছে চলমান ইতিহাস, কারাগারে কেমন ছিলাম, শেখ মুজিবুর রহমানের শাসনকাল, বাংলাদেশের গণতন্ত্র এবং উন্নয়নের চ্যালেঞ্জ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভুয়া কাগজপত্রে অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নামে ঋণ তুলে ৭০ কোটি ৮২ লাখ টাকা আত্মসাতের মামলায় পলাতক পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী নাহিদা রুনাই ইন্টারন্যাশনাল লিজিং এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবেদ সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে সেগুন বাকিজা থেকে এই ৩ জনকে গ্রেপ্তার করেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি দল। গ্রেপ্তার অন্যজন একই প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরী। গ্রেপ্তারের পর তাদেরকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তাদের বিরুদ্ধে পিকে হালদারের সঙ্গে যোগ সাজস ইন্টারন্যাশনাল লিজিং থেকে বিপুল পরিমাণ টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। দুদকের কাছে তথ্য আছে, নাহিদা রুনাই ইন্টারন্যাশনাল লিজিং এর ভাইস প্রেসিডেন্ট হয়েও পিকে হালদারের প্রভাবে প্রতিষ্ঠানটিতে প্রভাব বিস্তার করতেন। রুনাইয়ের বিভিন্ন ব্যাংক হিসেবে প্রায় ৭২ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। দুদকের সদ্য বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ অবসরে যাওয়ার ৫ মাস আগে কতজনকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন তার তালিকা চেয়েছে হাইকোর্ট। ১১ এপ্রিলের মধ্যে এ তালিকা জমা দিতে হবে। এতে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ এ আদেশ দেন। ইকবাল মাহমুদ ২০১৬ সালের ১০ মার্চ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে যোগ দেন। প্রায় ৫ বছর দায়িত্ব পালন করে গত ৯ মার্চ তিনি অবসর নেন। গত ১৪ মার্চ দুদকে অনুসন্ধান বাণিজ্য শিরোনামে গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ হয়। এতে বলা হয়েছে ২০০ জনের বিরুদ্ধে অনুসন্ধান বন্ধ করে তাদের অব্যাহতি দেন সাবেক চেয়ারম্যান। এই প্রতিবেদনটি আদালতের নজরে আনেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এরই জেরে দুদকের বিদায়ী চেয়ারম্যান কতজনকে ছাড় দিয়েছেন তার তালিকা চায় হাইকোর্ট। যাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে, তাদের তালিকা চাওয়া হয়েছে। যেখানে তথ্য প্রমাণ সহ রিপোর্টটা এসেছে সেটা অবশ্যই খতিয়ে দেখা উচিত, কারণ দুদকের মাধ্যমে যে সারা দেশে দুর্নীতি দূরের যে একটা আস্থা, জনগণ যাতে বিভ্রান্ত না হয়। শুনানিতে দুদকের আইনজীবী জানান, অনুসন্ধানে কারো বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া না গেলে মামলা বন্ধ করে দেয় দুদক, আর তদন্তে কিছু না পেলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। দুদক কখনো অব্যাহতি দিতে পারে না। দুদক একটা অব্যাহতি দিয়ে আদালত, আর দুদকের অব্যাহতি দেওয়ার ক্ষমতা নাই। দুদক অনুসন্ধান করে একটু তথ্যের ভিত্তিতে, একটু উপাত্তের ভিত্তিতে। দুদক যদি মনে করে এই অনুসন্ধানটা ফিউটাইল, এখানে অফেন্স ডিসক্লোজ হচ্ছে না, অথবা এই অনুসন্ধানে আমি কিছু পেলাম না, তখন দুদক করে কি সেই অনুসন্ধানটা ক্লোজ করে দিয়ে থাকে। এছাড়া ওই প্রতিবেদককেও এ সংক্রান্ত নথি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে ভোজ্য তেলের চড়া দামে নাভিশ্বাস ক্রেতাদের। স্বল্প মূল্যে তেল কিনতে তাই ভিড় বাড়ছে টিসিবি ট্রাকের সামনে। এদিকে সরকারিভাবে ১ লিটার বোতলের সয়াবিন তেল ১৩৯ টাকা নির্ধারণ করা হয় গতকাল। তবে এখনই বাজারে সংকট না থাকায় আজ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকা দরে। আর এই দামও দেশের ইতিহাসে সর্বোচ্চ বলছেন ক্রেতারা। বাজারে সংকট না থাকলেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সয়াবিন তেলের দাম। এ অবস্থায় সরকারিভাবে নির্ধারিত বাড়তি দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তারা বলছেন, দাম বাড়ায় ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সয়াবিন তেল। বাজার নিয়ন্ত্রণে টিসিবি ট্রাকে কিছুটা কম দামে সয়াবিন তেল সহ অন্যান্য নিত্যপণ্য বিক্রি চলছে। ডিলাররা বলছেন, তেলের চাহিদাই সবচেয়ে বেশি, আর ক্রেতাদের অভিযোগ সিন্ডিকেট করে তেলের বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে। ব্যবসায়ীরা আর কি তারা ওই যে একটা গোডাউন করে রাখে, ঠিক আছে, পরে একটা সময় এসে তারা আর কি তেল তারপর ডাল এগুলোর দাম বাড়ায় দেয়, বিশেষ করে রোজার সময় আসে। রমজানে তো তেলের প্রয়োজনটা বেশি হয়, তবে এটা ভোক্তাদের জন্য তো এটা অবশ্যই একটা চাপ সৃষ্টি হয়েছে। আয় তো বাড়ে নাই, করোনার কারণে আয় কমেছে। তবে ব্যবসায়ীদের গতানুগতিক অজুহাত বিশ্ববাজারে মূল্য বৃদ্ধি, তেলের দাম নিয়ন্ত্রণে আমদানি শুল্ক কমানোরও প্রস্তাব তাদের। তেলের কোনো সংকট নাই, কিন্তু তেলের দামটা বাড়তি কোম্পানি, আমরা যার থেকে নেই কোম্পানির থেকে, ওরা বলতেছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়বে।
এদিকে রমজানে মানুষকে স্বস্তি দিতে তেলের দাম আরও কমানোর দাবি ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের। রমজান মাস তৈলের ব্যবহারও বাড়বে, সুতরাং দাম আরো বৃদ্ধি পাবে। সুতরাং এটাকে নিয়ন্ত্রণ করার জন্য ক্যাবের পক্ষ থেকে আমরা গত কিছুদিন আগে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আমরা আবদার করেছি যে এটা ভ্যাট এবং ট্যাক্স যদি কমিয়ে দেওয়া হয়। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এক বৈঠকে প্রতি লিটার সয়াবিন তেলের দাম সর্বোচ্চ 139 টাকা ও খোলা তেল 117 টাকা নির্ধারণ করে দেয়। এই দরে 5 লিটার সয়াবিন তেলের দাম 160 টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালীতে কাদের মির্জা সহ 97 জনের বিরুদ্ধে করা মামলা আমলে নিয়েছে আদালত। একই সঙ্গে 10 দিনের মধ্যে ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণে কোম্পানিগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছে আদালত। দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শোয়েব উদ্দিন খান এ আদেশ দেন। থানায় মামলা না নেয়ায় মঙ্গলবার সকালে খিজির হায়াত খানের স্ত্রী উপজেলা মহিলা লীগ সভাপতি আরজুমান পারভিন বাদী হয়ে আদালতে মামলার আবেদন করেন। মামলায় কাদের মির্জাকে প্রধান আসামি, তার ভাই শাহাদাত হোসেন, ছেলে মির্জা মশরুর কাদের, তাসিক সহ 97 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয় আরও 150 জনকে। পরে আদালত অভিযোগ আমলে নিয়ে আগামী 10 দিনের মধ্যে ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণে ওসিকে নির্দেশ দেন। গত 8 মার্চ বাসুরহাটের মেয়র আব্দুল কাদের মির্জা এবং তার লোকজন কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খানকে মারধর করেন। আব্দুল কাদের সহ 97 জনের বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা 100 থেকে 150 জনের বিরুদ্ধে বিজ্ঞ আমলি আদালত 2 মামলা দায়ের করি, পিটিশন মামলা। বিজ্ঞ আদালত শুনানি অন্তে আদেশ প্রদান করেছেন। ওসি কোম্পানিগঞ্জকে 10 কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন। সম্মেলনের 1 বছর পরও নোয়াখালী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি। অভিযোগ উঠেছে কেন্দ্রে যে খসড়া কমিটি জমা দেওয়া হয়েছে তাতে বাদ পড়েছেন ত্যাগী এবং পরীক্ষিত নেতারা। জেলার সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী তার নিজস্ব লোক দিয়ে কমিটি করায় ক্ষুব্ধ অনেকে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জেলা হওয়ার পরও দ্বন্দ্ব কলহ না থামায় সভাপতি শেখ হাসিনাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান নেতাদের। 2019 সালের নভেম্বরে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষের চিত্র। নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খানের সমর্থকদের সাথে সংঘর্ষ হয় সাধারণ সম্পাদক প্রার্থী একরামুল করিম চৌধুরীর সমর্থকদের। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের 75 জন আহত হন। পরে সম্মেলন বর্জন করেন শহীদুল্লাহ খান। পুরো সম্মেলন ছিল একরামুল করিম চৌধুরীর সমর্থকদের দখলে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রথম অধিবেশনেই জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। নেতাকর্মীরা বলছেন, ওবায়দুল কাদেরের জেলা হওয়ার পরও নোয়াখালীতে বিভেদের রাজনীতি স্পষ্ট। জেলায় ঘুরলেই সংসদ সদস্য একরাম চৌধুরীর আধিপত্য চোখে পড়ে। শুধু স্থানীয় নয়, এটা হলো আমাদের জেলা পর্যায়ে আমাদের দলীয় কোন্দল। রাজনীতিবিদেরা করে জনগণের জন্য রাজনীতি, কিন্তু এখন জনগণ রাজনীতিবিদদের কাছে জিম্মি হয়ে যাওয়া আমার লাইফে আমি প্রথম দেখছি। সম্মেলনের 1 বছর 2 মাস পেরিয়ে গেলেও এখনও পূর্ণাঙ্গ হয়নি নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি। নেতাকর্মীদের অভিযোগ, নিজেদেরকে ক্ষমতার কেন্দ্রে রাখতে কেউ কেউ নিজস্ব লোক দিয়ে একটি খসড়া কমিটি করেছিল, যেখানে আওয়ামী লীগের ত্যাগী এবং পরীক্ষিত নেতাকর্মীদেরকে বাদ দেওয়া হয়েছে। 2020 সালের সেপ্টেম্বরে করা খসড়া কমিটিতে দেখা যায় যুব ও ক্রীড়া সম্পাদক পদ দেওয়া হয়েছে একরাম চৌধুরীর ছেলে তরুণ শাবাব চৌধুরীকে। একরামের ব্যক্তিগত সহকারী সুনীল দাসকেও রাখা হয়েছে জেলা কমিটির সদস্য হিসেবে। সেই খসড়া কমিটিও কেন্দ্রে ঝুলে আছে 5 মাস ধরে। এর আগের কমিটিতে আমি একজন ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা, আমি সহসভাপতি ছিলাম। এই কমিটিতে আমার নামটাও নেই। এভাবে অনেকেই যারা আওয়ামী লীগ করে জীবনটা শেষ করে দিয়েছে, অনেককেই কমিটিতে রাখা হয়নি। এসব নিয়ে কথা বলতে রাজি হননি জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। তবে এ জেলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জানান, অভ্যন্তরীণ বিরোধ খতিয়ে দেখা হচ্ছে। দপ্তরে জমা পড়লে তো হয় না, এটাকে পরীক্ষা নিরীক্ষা করতে হয়। পরীক্ষা নিরীক্ষা করছি আমরা। তো কারাগার শৃঙ্খলা ভঙ্গ করেছে, এই পরিস্থিতির জন্য কারাগার দায়ী, তাদেরকে চিহ্নিত করা, তাদের চিহ্নিত করার প্রক্রিয়াটা অব্যাহত আছে এবং এটাকে নেক্সট কেন্দ্রীয় কমিটি মিটিংয়ে এটা উত্থাপিত হবে। নোয়াখালীবাসীর মত, এলাকার বিশৃঙ্খলা সমাধান করতে হবে রাজনৈতিকভাবে, আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে নয়। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নোয়াখালী। কুইন্সটাউনে প্রস্তুতি ম্যাচে তামিম একাদশকে 9 উইকেটে হারিয়েছে শান্তর দল।
ব্যাটসম্যানরা আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছেন এ ম্যাচে। দুদল মিলিয়ে 4 জন পেয়েছেন 50, আর বোলিংয়ে 4 উইকেট নিয়ে সফল রুবেল। ম্যাচ শেষে মিরাজ জানিয়েছেন, কুইন্সটাউনের ক্যাম্পে প্রস্তুতি হয়েছে দারুণ। ভেটরির কাছ থেকে কন্ডিশন বুঝে বোলিংয়ের মন্ত্র শিখেছেন স্পিনাররা। নিউজিল্যান্ডের টাইগাররা কতটা মানিয়ে নিতে পেরেছে তারই পরীক্ষা ছিল প্রথম প্রস্তুতি ম্যাচ। সেখানে পাস মার্ক নিয়ে উতরে গেছেন ক্রিকেটাররা। আর এই প্র্যাকটিস ম্যাচের মধ্য দিয়ে ক্রাইস্টচার্চের পর কুইন্সটাউন পর্ব শেষ করল তামিম মুশফিকরা। শান্ত একাদশের বিপক্ষে আগে ব্যাট করে তামিমের দল, যেখানে টপ অর্ডারকে ইনিংস বড় করতে দেননি পেসার রুবেল। সকালের মেঘলা আবহাওয়া কাজে লাগিয়ে 4 উইকেট শিকার করেন অভিজ্ঞ এই পেসার। সৌম্য 28, মাহমুদুল্লাহ 35 আর শেখ মাহিদি 38 রানে আউট হন। তারপর মিডল অর্ডারে মিঠুনের দৃঢ়তায় লড়াইয়ের পুঁজি পায় তামিম একাদশ। তিনি অপরাজিত 66তে আর দল থামে 233 রানে। টার্গেটটি নেহাতি মামুলি বানিয়ে ফেলে নাজমুল শান্ত একাদশ। 2 ব্যাটসম্যান 50 করে অন্যকে সুযোগ দিতে অবসরে যান। লিটন 59, মুশফিক 54 ও মিরাজের ব্যাটে আসে 50 রান। নিজের ফর্ম আর সার্বিক প্রস্তুতিতে খুশি মেহেদি মিরাজ। 1-2 বল পর ভ্যারিয়েশনটা খুব ইম্পর্টেন্ট, আস্তে জোরে মিক্সড করে, এবং লাইন লেন্থটা ইম্পর্টেন্ট। আমি মনে করি ফিল্ডিং সেটআপ নিয়ে যদি লাইন লেন্থ এবং ভেরিয়েশন অনুযায়ী বল করা যায়, হয়তো উইকেট বের করতে না পারলেও রানটা কন্টেন্ট করা যাবে। সো আমি এটাই চেষ্টা করছি, রানটা কন্টেন্ট করার জন্য। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সবারই, এবং দেখলাম যে সবাই খুব ভালো এনার্জেটিকভাবে ম্যাচটা খেলছে। বিশেষ করে বোলাররা খুব ভালো জায়গায় বল করছে, ব্যাটসম্যানরাও খুব কনফিডেন্ট নিয়ে ব্যাটিং করছে। টাইগারদের পরের গন্তব্য ডানেডিন, যেখানে 20 মার্চ হবে সিরিজের প্রথম ওয়ানডে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আয়ারল্যান্ড উলফসকে 0 হাতে ফেরালো বাংলাদেশ ইমার্জিং দল। টেস্ট ওয়ানডের পর একমাত্র টি20তে দাপট সাইফদের। মিরপুরে 1 পেশে ম্যাচ 30 রানে জিতেছে স্বাগতিকরা। হৃদয় সাইফের ব্যাটে 184 রান করে ইমার্জিং দল। জবাবে পেসার সুমনের নৈপুণ্যে 154 রানে আটকে যায় সফরকারীরা। ফরম্যাটে বদল, টি20র শুরুটা নড়বড়ে ইমার্জিং দলের। আনিসুল আর ইনফর্ম জয়ের দ্রুত বিদায় চাপে ফেলে দেয়। এক প্রান্ত আগলে ধাক্কা সামাল দিয়েছেন অধিনায়ক সাইফ। ইয়াসিরের সাথে তার জোট দেয় ঘুরে দাঁড়ানোর রসদ। এক ছক্কার সাথে 5 চারে সাইফের ব্যাটে 48। 5-এ নামা হৃদয় টেনে নেন স্বাগতিকদের। 1 ছক্কা 7 চারে 35 বলে তার 58 রান দলকে পৌঁছে দেয় শক্ত অবস্থানে। সাথে হার্ডিটার শামীমের 11 বলে 28 রানের ক্যামিও ইমার্জিং দলের বোর্ডে 184। উলভসের জন্য ম্যাচটা কঠিন করেছেন সুমন খান। 4 উইকেট তুলেছেন এই পেসার। সাথে তানভীর, বিপ্লব, সাইফের স্পিনও ভুগিয়েছে অতিথিদের। কোয়ারেন্টিন ঝক্কি এড়ানোর তাড়াহুড়োই যেন দেখা গেল অ্যাপ্রোচে। নিয়মিত উইকেট হারানোয় কখনোই ম্যাচে ছিল না আইরিশরা। তাতে 11 বল আগেই গুটিয়ে যায় 154 রানে। সিরিজে শতভাগ সফল ইমার্জিং দল উলভসকে ফিরিয়েছে খালি হাতেই। 3 ফরম্যাটে ব্যাটে বলে দাপট আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে সাইফদের। ওদের টিমটা আসলে খুব ভালো ক্রিকেট খেলছে, কিন্তু আমরা আরও বেশি ভালো ক্রিকেট খেলছি। আমরা যতগুলো সিরিজ হয়েছে, টেস্ট, ওডিআই আর টি20, এটা সব জায়গায় আমরা ক্লিনিক্যাল ছিলাম। আমরা আমাদের সেরাটা দিয়েছি। তো অনেক কনফিডেন্ট ছিলাম যে অনেক এখানে আসছিলাম। ফিটনেস ওয়াইজ, ব্যাটিং ওয়াইজ অনেক ফোকাস ছিলাম। সো অল ওভার ভালো হয়েছে। জয়, হৃদয়, সাইফ ধারাবাহিক। ফিনিশার শামীমকে আবিষ্কার করা গেছে নতুন করে। এই সিরিজ তাই নির্বাচকদের জন্য স্বস্তির। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেপালে 3 জাতি টুর্নামেন্টে জয় পরাজয় নিয়ে ভাবতে নারাজ হেড কোচ জেমিডে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আরও একবার জানিয়ে দিলেন, জুনে বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুত হওয়াই তার মূল লক্ষ্য। তবে কোচের সাথে একমত নন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। শিরোপা পাওয়ার উদ্দেশ্যেই এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ, জানিয়েছেন তিনি। লং রেঞ্জ শটে লক্ষ্য ভেদের চেষ্টা, অন টার্গেটে রাখাটা কঠিন জানা আছে ফুটবলারদের। যেমনটা কঠিন হবে নেপালে 3 জাতি টুর্নামেন্টের শিরোপা জয়। বাফুফের সভাপতি সেই কঠিনেই চোখ রাখছেন। অথচ হেড কোচ জেমিডে বেশ কিছুদিন থেকেই বলছেন নেপাল টুর্নামেন্টটা তার কাছে পরীক্ষার মঞ্চ। একই কথাই বললেন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও। ট্রফি জিতলে সেটি হবে আমাদের জন্য বোনাস, কিন্তু আমার ভাবনায় অন্য কিছু। যদি এই টুর্নামেন্টে নতুন ফুটবলারদের পরখ করতে পারি, তাহলে সেটি হবে জুনে বিশ্বকাপ বাছাইয়ের 3 ম্যাচের জন্য দারুণ ব্যাপার। অথচ বাফুফে বসের এখানে ভিন্ন মত। উনি বলছেন দ্যাট ইজ হিজ ওপিনিয়ন। হ্যাঁ, বাট আমার ওপিনিয়ন হইল আই মাস্ট বিল্ড এ টিম দ্যাট আই ক্যান উইন অ্যান্ড অলসো ব্রিং ইন প্লেয়ার। বাট আমি যদি আগের থেকেই বলি জয় আমার লক্ষ্য না,
I don't think that's the right approach. পড়ন্ত বিকেলে এদিন অনুশীলন বেঙ্গল টাইগার্সের। আসরের সূচি ঘোষণা হয়েছে। 23 মার্চ প্রথম ম্যাচে প্রতিপক্ষ কিরগিজস্তান অলিম্পিক দল। 3 দিন পর লড়াই স্বাগতিকদের বিপক্ষে। সেরা 2 দলের ফাইনাল 29 মার্চ। শেষ মুহূর্তে ভাগ্য খুলেছে ফরওয়ার্ড মোহাম্মদ জুয়েলের। অনূর্ধ্ব 23-এর এই ফুটবলার যোগ দেওয়ায় স্কোয়াড এখন 25 জনের। আমি ছোটবেলা থেকে স্ট্রাইকার পজিশনে খেলতেছি, তো ন্যাশনাল টিমে আসছি। ন্যাশনাল টিমে আমি স্ট্রাইকার পজিশনে খেলবো, খুবই ভালো কিছু করার ট্রাই করবো, আর ইনশাল্লাহ গোল অবশ্যই আমার টার্গেট হলে গোল। ক্যাম্পে যোগ দিয়েছেন ফিটনেস ট্রেনার ইভান রাজলক। তার সাথে আলাদা সেশনে চোট থেকে সেরে ওঠার ইঙ্গিত দিয়েছেন উইঙ্গার সাদউদ্দিন। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল খেলার খবরে। আর এবারে অন্যান্য প্রসঙ্গ। জাপানের ফুকুশিমায় পরমাণু দুর্ঘটনার 10 বছর পর সেখানে অর্গানিক নীল চাষ করছেন কিছু কৃষক। শুধু নীল চাষই নয়, সেই রং দিয়ে তৈরি করছেন কাপড়ও। বিশেষ প্রক্রিয়ায় এই নীল রং তৈরি করা হয় কোনো ধরনের কৃত্রিম রাসায়নিক ব্যবহার না করে। এসব কাপড়ের প্রদর্শনী চলছে ফুকুশিমায়। আর এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। মুক্তিযোদ্ধাদের জন্য 30,000 ঘর বীর নিবাস নির্মাণ করবে সরকার। অসচ্ছল মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহীদ মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এই ঘর পাবে। মুজিব বর্ষ এবং স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে উপহার হিসেবে বীর নিবাসগুলো দেবেন প্রধানমন্ত্রী। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এই প্রস্তাব তোলা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে 2023 সালের জুন মেয়াদে দেশের 64 জেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এতে ব্যয় হবে 4,122 কোটি 98 লাখ টাকা, যার পুরো অর্থই দেওয়া হবে সরকারি কোষাগার থেকে। করোনার কারণে 41তম বিসিএস পরীক্ষা পেছানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে 19 মার্চ এই পরীক্ষা নিতে কোনো বাধা নেই। বিচারপতি মোহাম্মদ খায়রুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহমুদ হোসেন তালুকদারের বেঞ্চ শুনানি নিয়ে রিটটি খারিজ করেন। পরীক্ষা নেয়ার সময় সব স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পিএসসিকে নির্দেশ দিয়েছে আদালত। এর আগে করোনার টিকা নেয়ার পরে 41তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় বসতে চেয়ে পরীক্ষা পেছানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন পরীক্ষার্থীরা। প্রধানমন্ত্রীকে হুমকি সহ বিভিন্ন অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ কয়েকজনের বিরুদ্ধে রাজশাহীতে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। সকালে রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোসাব্বিরুল ইসলাম। মামলায় বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনকেও অভিযুক্ত করা হয়েছে। শুনানি শেষে বিচারক সাইফুল ইসলাম মামলা আমলে নিলেও কোনো আদেশ দেননি। এর আগে সোমবার রাতে মামলার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া যায়। অভিযোগে বলা হয়, গত 2 তারিখে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাসহ সরকার উৎখাতের ঘোষণা এবং হুমকি দিয়ে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন আসামিরা। আগামী 18 মার্চ থেকে শুরু হওয়া বইমেলা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। থাকবে 3 স্তরের নিরাপত্তা। মেলাকে ঘিরে এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা উপলক্ষে নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। প্রকাশক ও লেখকদের উপর হামলার পূর্বের বিষয়গুলো মাথায় রেখে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান কৃষ্ণপদ রায়। তিনি বলেন, করোনার কারণে এবছর বিশেষ ব্যবস্থায় বইমেলার আয়োজন করা হচ্ছে। মেলায় আগত বইপ্রেমীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনার কারণে এবছর বইমেলা ফেব্রুয়ারির পরিবর্তে শুরু হচ্ছে 18 মার্চ থেকে। বৃহস্পতিবার বেলা 4টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলা উদ্বোধন করার কথা রয়েছে। রাজশাহীর তানোরে আলু ক্ষেতের মধ্যে বাংলাদেশ ফ্লাইং ক্লাবের প্রশিক্ষণ বিমান 152 আছড়ে উল্টে পড়েছে। দুপুর 2টার দিকে উপজেলার লালপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। আকাশে ওঠার পরই আছড়ে পড়ে প্রশিক্ষণ বিমানটি। তবে এতে থাকা ফ্লাইং ক্লাবের রাজশাহীর প্রশিক্ষক ক্যাপ্টেন মাহফুজুর রহমান এবং ক্যাডেট নাহিদের সাথে নিরাপদ রয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এর আগে 9 জানুয়ারি রাজশাহী বিমানবন্দরে অবতরণের সময় বাংলাদেশ
ফ্লাইং ক্লাবের আরেকটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে। এতে কেউ হতাহত হয়নি। 2015 সালে এই ক্লাবের আরেকটি বিমান রাজশাহী বিমানবন্দরে আছড়ে পড়ে মারা যান এক নারী প্রশিক্ষণার্থী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করল বেসরকারি খাতের এবি ব্যাংক। বিকেলে রাজধানীর একটি হোটেলে সোসাইটি ফর দ্য অটিস্টিক চিলড্রেন সোয়াকের শিশুদের নিয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, অন্য শিশুদের মতো অটিস্টিক শিশুদেরও সমান অধিকার রয়েছে। সুযোগ পেলে অটিস্টিক এবং শারীরিকভাবে প্রতিবন্ধী যে কোনো শিশু অন্য শিশুদের মতো যোগ্য হয়ে গড়ে উঠতে পারে। অনুষ্ঠানে এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিয়ানমারের সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে 2 দিনে প্রাণ গেল 94 জনের। এর মধ্যে রোববার মারা গেছে 74 জন আর সোমবার নিহতের সংখ্যা 20 জন। এ নিয়ে 1.5 মাসে প্রায় 200 জনের মৃত্যু হলো দেশটিতে। ক্ষমতা দখলের পর সেনাবাহিনীর এমন সহিংস আচরণে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়। দিন দিন বেড়েই চলেছে মিয়ানমারের সামরিক জান্তা বিরোধী বিক্ষোভে সহিংসতার মাত্রা। 1 ফেব্রুয়ারি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর রোববার সবচেয়ে রক্তক্ষয়ী দিন দেখেছে মিয়ানমার। এদিন পুলিশের গুলিতে 74 জন নিহত হয়েছে। তবে এত প্রাণহানির পরও সোমবার রাস্তায় নামে গণতন্ত্র ফেরানোর দাবিতে আন্দোলনকারীরা। এদিনও পুলিশের গুলিতে প্রাণ হারান বেশ কয়েকজন বিক্ষোভকারী। মিয়ানমারের বেসরকারি সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের তথ্যমতে 15 মার্চ পর্যন্ত দেশটিতে ধরপাকড়ের শিকার হয়েছেন 2175 জন। তাদের কাউকে গ্রেপ্তার দেখানো হয়েছে, কারো বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, আবার কাউকে সাজাও দেয়া হয়েছে। বিক্ষোভ দমনে সেনা সরকারের সহিংস আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। বেসামরিক নাগরিকদের প্রাণহানিতে উদ্বেগ জানিয়ে জাতিসংঘের আহ্বান, এই দমনপীড়ন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। এদিকে রোববার ইয়াঙ্গুনে চীনের মালিকানাধীন 32টি কারখানায় হামলার পর টনক নড়েছে বেজিংয়ের। সহিংসতা বন্ধে পদক্ষেপ নিতে মিয়ানমারের সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে চীনের দূতাবাস। চীনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের দাবি, মিয়ানমারে চীনা কারখানায় হামলায় $3.70 কোটি ক্ষয়ক্ষতি হয়েছে। সাদিয়া ফ্রেন্ড, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাপানের ফুকুশিমায় পরমাণু দুর্ঘটনার 10 বছর পর সেখানে অর্গানিক নীল চাষ করছেন কিছু কৃষক। শুধু নীল চাষই নয়, সেই রং দিয়ে তৈরি করছেন কাপড়। এসব কাপড়ের প্রদর্শনী চলছে ফুকুশিমায়। এই প্রদর্শনীর থিম হলো প্রাণবন্ত নীল রং। অর্গানিক নীল চাষ করে তা দিয়ে তৈরি করা কাপড় নিয়েই এই প্রদর্শনী। এই প্রক্রিয়ার প্রথমে নীলের পাতা 1 মাস পানিতে ভিজিয়ে রাখা হয়। তারপর সেটির সাথে এক ধরনের ক্ষার জাতীয় পদার্থ, গরম পানি এবং ছাই মিশিয়ে তৈরি হয় এই রং। আর সিল্কের কাপড়ে এই রং মিশিয়ে তৈরি করা হয়েছে এক ধরনের ফেস মাস্ক। এটা একটা প্রক্রিয়া যা আমাদের খারাপ জিনিস ভুলে যেতে সাহায্য করে। ওই পরমাণু বিপর্যয়ের পর টোকিও কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে একটা দল এসে আমাদের জানায় তারা নীল গাছ দিয়ে কাপড় রঙের কাজ করেন। আমরা তখন ভাবলাম এটা আমরাও করতে পারি। এভাবেই আমরা এই কাজ শুরু করি। এই নীল রং তৈরি করা হয় কোনো ধরনের রাসায়নিক পণ্যের ব্যবহার ছাড়াই। আগে আমি একটি রেস্টুরেন্ট চালাতাম, যার শাকসবজিগুলো আমি কোনো কীটনাশক ছাড়াই উৎপাদন করতাম। কিন্তু এই দুর্ঘটনার পর তেজস্ক্রিয় দূষণ শুরু হলো। আমি আর ব্যবসাকে এগিয়ে নিতে পারলাম না। এখন আমি নীল চাষ করছি কোনো রাসায়নিক ছাড়াই। 2011 সালে ফুকুশিমা প্রদেশে ভূমিকম্পে পরমাণু কেন্দ্রে বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিহত হয় 636 জন। এরপর 2 বছর সেখানে কোনো শস্য উৎপাদন করতে পারেননি কৃষকরা। নতুন করে জীবন শুরু করতে এলাকা ছাড়ে হাজারো মানুষ। এখন ফুকুশিমাতেই এই অর্গানিক নীল চাষ করছেন কৃষকরা। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ, রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।